নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ভারতীয় ফুটবলে উন্নতি কি করে হবে, যেইখানে আইএসএল এর মতো টপ টায়ার লিগে একের পর এক কোচ খেলোয়াড়রা ছেড়ে চলে যাচ্ছে ফিনান্সিয়াল অসুবিধার জন্য। তো ভারতীয় ফুটবলে উন্নতি না হওয়ার কারণটা কি, সেটা আপনাদেরকে পুরো ডিসকাশন করে জানাবো। তারপরে সানা সিং এর জন্য কত টাকা ট্রান্সফার ফি দিতে রাজি আছে মোহনবাগান দল, সেটার আপডেট দেবো। নতুন বছরে ফ্যান্সদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিল জেসন কামিংস, সেটার আপডেট দেবো। রেফারিদের নিয়ে কি বৈঠক করছে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, তার আপডেট দেবো। অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়ার আছে, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই ফ্যান্সদের উদ্দেশ্যে কি বার্তা দিল জেসন কামিংস। আইএসএল এ সদ্য বিশ্বকাপার জেসন কামিংসকে নিয়ে এসে মোহনবাগান কিন্তু অনেক বড় ঝড় ফেলে দিয়েছিল, এবং শুধু তাই নয়, এ লিগের মতো বড় কম্পিটিটিভ লিগেও 20টা গোল করেছিল জেসন কামিংস। তাই যখন মোহনবাগান জেসন কামিংসকে সই করেছিল, তখন একটা হাই প্রোফাইল নাম নিয়ে এসেছিল জেসন কামিংস, এবং সকল মোহনবাগান সমর্থকদের মনে একটাই আশা ছিল যে জেসন মানেই এইবারে গোল। কিন্তু নিজের নাম এবং গত সিজনের পারফরমেন্স অনুযায়ী একদমই কিন্তু ভালো খেলতে পারিনি জেসন কামিংস। সেই নিয়ে কিন্তু ফ্যান্সরাও জেসন কামিংসের ওপর অনেকটা দুঃখিত। তো জেসন কামিংস নতুন বছরে ফ্যান্সদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছে সেটা জানাই। নতুন বছরে জেসন কামিংস তিনি ফ্যান্সদের উদ্দেশ্যে বলেছেন, I understand that I haven't been able to perform to the expectation of the fans of the great club, and the fans deserve better than our performance. I want to put behind this first of the season and make sure that I perform better to make the fans happy. অর্থাৎ জেসন কামিংস তিনি বলছেন যে আমি জানি সমর্থকদের আমাদের থেকে অনেকটা এক্সপেকটেশন ছিল, এটা একটা খুবই বড় ক্লাব, সমর্থকেরা খুবই বড়, সমর্থকদের জন্য আমাদের আরও বেটার পারফরমেন্স করা উচিত ছিল, এবং আমরা সিজনের প্রথম হাফে যা করেছি সেটা পিছনে ফেলে রাখতে চাই। এবং দ্বিতীয় হাফে আমি ফ্যান্সদেরকে এইটুকুনি বলতে চাই, ওদের মুখে হাসি ফেরানোর জন্য আমি সমস্তটা চেষ্টা করব। অর্থাৎ ফ্যান্সদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিয়ে জেসন কামিংস পরিষ্কার করে দিচ্ছেন যে আইএসএল এবং সিজনের সেকেন্ড হাফে জেসন কামিংস নিজের সেরা পারফরমেন্সটা দেবেন। তো দেখা যাক জেসন কামিংস মুখে তো বলেছেন, এবার এটা কাজে করে দেখাতে পারে কি পারে না। তো বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই। কেন বলছি ভারতীয় ফুটবলে উন্নতি হওয়া খুবই ডিফিকাল্ট। প্রথমত, জামশেদপুর এফসির এক্স হেড কোচ স্কট কুপার তিনি বলেছিলেন তার ভালো দল লাগবে, তাই তিনি অনেক প্লেয়ারকে বাদ দিয়ে নতুন প্লেয়ার সই করার চেষ্টা করবে। তো এই বার্তাটার কিছুদিন পরেই স্কট কুপারকে স্যাক করে দিয়েছে জামশেদপুর ম্যানেজমেন্ট। অর্থাৎ একটা কোচ ভালো দল চাইছে, কিন্তু ম্যানেজমেন্ট ভালো দল দিতে পারছে না, যার জন্য কোচ স্যাক করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, হায়দ্রাবাদ এফসি যারা লাস্ট 3 বছর এত ভালো পারফরমেন্স করেছে, সেই হায়দ্রাবাদ এফসিতে হিউজ ফিনান্সিয়াল ক্র্যাশেস হয়েছে, যেইখানে হায়দ্রাবাদ এফসি তাদের ওপর এই এলিগেশনটা লাগিয়েছে এবং FIRও করেছে জামশেদপুরের একটা হোটেল, যে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট তাদের হোটেলের টাকা পেমেন্ট করেনি। অর্থাৎ হায়দ্রাবাদ তারা অনেকদিন ধরে ট্রান্সফার ব্যান খেয়ে আছে কিছু খেলোয়াড়দের টাকা না মেটানোর কারণে। এবং তারপরে আবার এইরকম অবস্থা, বিজনেসম্যানরা ভারতীয় ফুটবলে বিজনেস করতে এসেছিল, দেখেছে ভারতীয় ফুটবলে সেরকম প্রফিটেবল বিজনেস নয়, তাই তারা আর এখান থেকে টাকা উপার্জন করতে পারছে না। সেই জন্য কিন্তু ভারতীয় ফুটবল আবার নিচের দিকে যাচ্ছে। তো ভারতীয় ফুটবলে উন্নতি হওয়ার একটাই উপায় আছে, বিজনেসম্যানদেরকে নিজের প্রফিটটা ভুলে গিয়ে, যেমন সঞ্জীব গোয়েঙ্কা নিজের প্রফিট ভুলে গিয়ে তিনি কিন্তু ভারতীয় ফুটবল উন্নতির জন্য অনেক ভালো ভালো মানের খেলোয়াড় নিয়ে আসছেন। তো এরকমই অন্যান্য বিজনেসম্যানদেরকেও করতে হবে, অ্যাটলিস্ট 10টা বছর ভারতীয় ফুটবলে উন্নতির জন্য, যাতে ব্যবসাটা কম না হয়ে ভারতীয় ফুটবলে উন্নতিটা বেশি হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন IPL-এ 100 কোটি, এবং আমরা জানি ভারতীয় ফুটবলে কিন্তু 40 কোটি খরচা করলেই যথেষ্ট ভালো দল গঠন হয়ে যায়। তাই আমার রিকোয়েস্ট থাকবে, IPL-এ যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা 100 কোটির বেশি নিয়ে IPL-এর দল গঠন করছে, তারা এবার ভারতীয় ফুটবলেও একটু এসে হাত লাগাক এবং ভারতীয় ফুটবলটাকে একটুখানি উন্নতি করুক। তো ভারতীয় ফুটবল উন্নতি হওয়ার একটাই উপায় আছে, বিজনেসম্যানরা যদি
ভারতীয় ফুটবলে টাকা ঢালে, তাহলেই কিন্তু ভারতীয় ফুটবল উন্নতি হতে পারে। তো এই নিয়ে আপনার মতামতটা কি, যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট জানাই। ভারতীয় ফুটবলের রেফারিদের মান কতটা খারাপ হয়েছে সেই নিয়ে কিন্তু অনেক কটা ক্লাব কটাক্ষর প্রমাণ দিয়েছে যে কোথায় কোথায় ভারতীয় ফুটবল রেফারিরা ভুল করেছে। অনেক কটা ক্লাব এতগুলো প্রমাণ দিয়েছে যে বাধ্য হয়ে AIFA প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে রেফারিদের মান নিয়ে একটা মিটিং করতেই হয়েছে। তো মিটিংয়ের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে না হয়নি সেই নিয়ে কিন্তু এখন অবধি কিছু জানা যায়নি, এবং আমি তো মনে করি এইসব মিটিং করে কিচ্ছু হবে না। একমাত্র এর সলিউশন একটাই, সেটা হচ্ছে VAR। ভারতীয় রেফারিরা ভুল করবে এবং VAR দেখে সেই ভুলগুলো সংশোধন করা যাবে। তাই মিটিং করে কিচ্ছু হবে না। একমাত্র ভারতীয় ফুটবলের রেফারিদের মান উন্নতি করার একটাই উপায়, সেটা হচ্ছে VAR অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। তাই আমি মনে করি যতই ক্লাবরা কটাক্ষ প্রমাণ দিক যে রেফারিরা এতগুলো ভুল করেছে, এবং যতই কল্যাণ চৌবে মিটিং মিছিল করুক, এর থেকে কিন্তু কিচ্ছু হবে না। ভারতীয় ফুটবলের উন্নতি একটাই হতে পারে, সেটা হচ্ছে VAR। দু একটা রেফারি ছাড়া, হারিশ কুন্ডু, প্রাঞ্জল ব্যানার্জি ছাড়া আমার মনে হয় না কেউ আর ভারতীয় ফুটবলে রেফারির খেলানোর মতো যোগ্যতা আপাতত কারোর আছে। দেখা যাক এই যে মিটিং করছে এতগুলো রেফারিদের নিয়ে, এর ফলে কতটা ভুল সংশোধন হয়। তো এবার এটা সময় বলবে। তো বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে মোহনবাগান, তারা কিন্তু একটা এমন প্লেয়ার চাইছে যে উইং থেকে অপারেট করে স্ট্রাইক পজিশনে গিয়ে গোল করতে পারবে। সেই জন্য মোহনবাগান বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টকে অনেক তেল লাগাচ্ছে, এবং বসুন্ধরা কিংস তারাও কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করছে, তারাও না এর পর না করে যাচ্ছে। আমি মনে করি মোহনবাগান এত প্রেস্টিজিয়াস ক্লাব, ভারতের সব থেকে ওল্ডেস্ট ক্লাবের মধ্যে একটা, তাই মোহনবাগানের এটা করা উচিতই নয়। অনেক ভালো ভালো ফুটবলার আছে। আমি একটা ফুটবলারের নাম বলবো, ব্রাইড এনোবাকারে। তিনি ISL এর মিড সিজন খেলেছিলেন, বেশি কটা ম্যাচ নয়, 10টা মতো ম্যাচ খেলেছিলেন, এবং সেই 10টা ম্যাচেই চমৎকার চমৎকার গোল, চমৎকার স্কিল আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এবং ISL এ ব্রাইটের সেই একা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে কাটিয়ে গোল করাটা কিন্তু ISL এর টপ গোলের লিস্টের মধ্যে কিন্তু এখনো আছে। তাই ব্রাইট তিনিও যেহেতু উইং থেকে অপারেট করে স্ট্রাইক পজিশনে গিয়ে গোল করতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইং পজিশনে খেলতে পারেন, তাই আমি মনে করি বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টকে এত তেল না লাগিয়ে ব্রাইট এনোবাকারের জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান দল। কারণ ব্রাইট তিনিও কিন্তু কিছু কম খারাপ প্লেয়ার নয়, যথেষ্ট ভালো প্লেয়ার, এবং ব্রাইটকে কিন্তু পাওয়াও যাবে। ব্রাইট তার বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। ব্রাইট তিনি এই মুহূর্তে আলভিডা SC দলে খেলছেন। তো আশা করি ব্রাইটকে যদি মোহনবাগান পেতে পারে তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য খারাপ হবে না। তবে কার পরিবর্তে ব্রাইটকে নেবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে। তো যদি একান্তই রবসান রবিনোকে চাই তাহলে ব্রাইটকে কিন্তু নিতে পারে মোহনবাগান, সেটা কিন্তু মোহনবাগানের জন্য খারাপ অপশন হবে না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল মতামত। আপনারা কতটা অ্যাগ্রি করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবারে লাস্ট আপডেট দিই। সানা সিং এর জন্য কত টাকা খরচা করতে পারে মোহনবাগান দল। তো ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নিজের ডিফেন্স আবার মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং হায়দ্রাবাদ FC থেকে চিংলিং সানা সিংকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান সানা সিং এর জন্য ভালো চুক্তি অফার করেছিল। 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে রাজি আছে মোহনবাগান দল। তবে যেহেতু এই রেসে বেঙ্গালুরু FC এবং ISL এর অন্য এক ক্লাবও আছে, তাই এইবার কিন্তু সানা সিং এর জন্য মোহনবাগান দলকে আমার মনে হচ্ছে 1.5 কোটি অথবা তার বেশি ট্রান্সফার ফি দিলেও দিতে হতে পারে। তো সানা সিংকে পেতে গেলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে আরো বেশি টাকা খরচ করতে হবে। তবে আমার মনে হচ্ছে সানা সিং মোহনবাগান দলেই আসবে, কারণ মোহনবাগান যখন কোনো প্লেয়ার চায় সেটাকে নিয়েই ছাড়ে। তো বন্ধুরা, আজকের ফুটবল ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আরো কিছু আপডেট দেওয়ার ছিল, কিন্তু সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।